সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের ২২৫তম পর্বে। সাথে আছে আমি মুস্তফা ফিরোজ। আপনারা জানেন, প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা, সুখ দুঃখ, হাসি কান্না এইসব বিষয় নিয়ে প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি। আর এই অনুষ্ঠানে সবসময় আমরা আমন্ত্রণ জানাই প্রবাস থেকে আসা অতিথিদেরকে। এর বাইরেও আমাদের এই বিষয়ক যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকেও আমন্ত্রণ জানাই। আর চারজনই প্রবাস থেকে আসা অতিথি আছেন। আমি পরিচয় করে দিচ্ছি। ডান দিক থেকে আছেন হাজী মোহাম্মদ বারেক চৌধুরী, তিনি কাতার প্রবাসী একজন ব্যবসায়ী। তার পাশেই আছেন তার প্রতিবেশী এক দেশ কাতারের, সৌদি আরবের মোহাম্মদ আল আমিন, তিনি সৌদি প্রবাসী একজন ব্যবসায়ী। আমার ডান প্রান্তে আছেন মোহাম্মদ রিজভী আলম, তিনি স্পেন প্রবাসী একজন ব্যবসায়ী। এবং তার পাশে আছেন তানভীর এ মিশুক, ব্যবস্থাপনা পরিচালক, টেলিকম এশিয়া লিমিটেড, সিঙ্গাপুর। চারজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেশে এবং প্রবাসে যারা আছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের এই অনুষ্ঠান দেখবেন এবং আমরা আলোচনার ফাঁকে ফাঁকে কয়েকটি ফিচার প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা প্রথমে একটু পরিচিত হচ্ছি। একেবারেই নতুন এসেছেন আমাদের এই প্রথমবারের মতন দুজন অতিথি, তাদের সঙ্গে আছেন। আমি প্রথমেই তানভীর মিশুক, আপনার কাছেই যাচ্ছি। সিঙ্গাপুরে আপনি যে সেক্টরে ব্যবসা বাণিজ্য করছেন তার অভিজ্ঞতা একটু যদি আপনি বলেন, কত বছর থেকে করছেন সেখানে? থ্যাংক ইউ। আমি সিঙ্গাপুরে ফ্রম 2009 বিজনেস শুরু করি। আমার কোম্পানি হচ্ছে টেলিকম এশিয়া। ইটস অ্যাকচুয়ালি থার্ড লার্জেস্ট টেলিকম অপারেটর ইন সিঙ্গাপুর, এবং এই কোম্পানিটা 100% ওন বাই মি। এবং এই সিঙ্গাপুরে আমি 2009-এ এটা শুরু করি, এবং 2014-এ সিঙ্গাপুর গভর্নমেন্ট আমাকে অ্যাওয়ার্ড করে নেক্সট 10 ইয়ার্স কোনো ট্যাক্স নেই, বিকজ আই ব্রিং অলমোস্ট $19 বিলিয়ন রেমিটেন্স ইন সিঙ্গাপুর। আচ্ছা, মানে টেলিকম সেক্টরে এই ব্যবসার এটা কি, মানে কি পণ্য, প্রোডাক্ট আপনারা? প্রোডাক্টটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যত ইন্টারন্যাশনাল ভয়েস যাচ্ছে, আমি একটু সহজ করে বলি, টেকনিক্যাল ভাষা না বলে, যেন সবাই বুঝতে পারে। ধরেন আপনি আপনার একটা ফ্রেন্ডকে ইউএসএ তে ফোন করছেন, সো আপনি হয়তো গ্রামীণ ফোন ইউজ করছেন, আপনার ফ্রেন্ড হয়তো ইউএসএ তে AT&T ইউজ করছে। তো এই ফোনটা যখন আপনি ডায়াল করছেন, এই ফোনটা চলে যাচ্ছে গ্রামীণ ফোন থেকে, গ্রামীণ ফোন সরাসরি AT&T কালেক্ট করতে পারে না। সো এর মাঝে কোনো একটা মিডিয়া কাজ করতে হয়, মিডিয়া অপারেটর। সো গ্রামীণ ফোন কলটা পাঠায় আমাকে, আমি AT&Tর সাথে কানেক্ট করছি। এবং ওয়ার্ল্ড ওয়াইড টোটাল 330টা লিজিং অপারেটর আমার সাথে কানেক্টেড। আচ্ছা আচ্ছা, আসলে একটা নতুন ধরনেরই। তো এই সেক্টরে কিভাবে আপনি মানে সংযুক্ত হলেন? মানে এই সেক্টর নিয়ে কি আপনি আগে থেকে আপনার পড়াশোনা ছিল বা আগে থেকে কাজ করতেন? আমার ব্যাকগ্রাউন্ড আসলে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে BBA করা, বাট এটা আমার আসলে প্রথম মনে হয় যখন আমি দেশের বাইরে স্টুডেন্ট লাইফে ঘুরতে যাই, তখন দেখতাম যে যখন বাংলাদেশ থেকে আমি একটা ফ্রেন্ডকে ফোন করি ইন্ডিয়াতে, 24 টাকা আমার থেকে বিল কেটে নেয়, যেখানে হয়তো আসল জেনুইন খরচ হচ্ছে 1 টাকার নিচে। সো দ্য ডিফারেন্স ইজ 23 টাকা। সেই 23 টাকাটা আসলে কে নিচ্ছে? সো এটা নিয়ে আমার খুব কিউরিওসিটি ক্রিয়েট হয়। সো আমি প্রথম চেষ্টা করি বাংলাদেশের ব্যবসাটাকে, মানে বাংলাদেশি ব্যবসাটা শুরু করতে। বাট দ্য প্রবলেম, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করেছি, যে বাংলাদেশে আপনার এই বিজনেসটা আসলে বুঝি না। সো ব্যাপার হচ্ছে এখানে হিউজ রেমিটেন্স আসবে, হিউজ রেমিটেন্স বের হয়ে যাবে। যেহেতু আমি ওয়ার্ল্ড ওয়াইড অপারেশনের সাথে কানেক্ট করে ব্যবসা করছি, সো মানে এখানে রেমিটেন্স আসবে, রেমিটেন্স বের হয়ে যাবে। সো আমি তখন চিন্তা করলাম যে বেস্ট অপশন সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর আমি যখন শুরু করি, আমার কোম্পানির পজিশন ছিল অ্যারাউন্ড 38-39। সো সেখান থেকে আমি এখন থার্ড লার্জেস্ট। সেটা আমাদের জন্য সুখবর। আমাদের স্পেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ রিজভী আলম, আপনার কাছেই আসি। আমরা স্পেনের খুব কম অতিথি পাই, যদি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি স্পেন সফর করেছি প্রায় 8-10 বছর আগে। সেখানে পুরনো অনেককেই আমি চিনতাম, জানতাম। কিন্তু আপনি সাম্প্রতিক সময় বলছিলেন কিছুক্ষণ আগেই যে যারা পুরনো ছিল তারা অনেকে নেই, আবার নতুন অনেকে যুক্ত হয়েছে। আর সাম্প্রতিক সময় এই দেশগুলো বেশিভাবে আলোচিত হচ্ছে এই কারণে যে বিপুল সংখ্যক শরণার্থী বিভিন্ন দেশ থেকে আসছে। এবং আমি যখন 8-10 বছর আগে গেছি, তখনও সাগর পাড়ি দিয়ে অনেকে আসতো, অনেকে বিধ্বস্ত অবস্থার মধ্যে আসতো, যেখানে আপনারা ওই সময় তাদেরকে সহযোগিতা করতেন। আজকের বাস্তবতাটাই
এখনকার সেখানে অভিবাসী অবস্থাটা কি যদি একটু সংক্ষেপে বলেন। আমি যখন প্রথম স্পেনে আসি মাদ্রিদে, তখন কত প্রায় বছর, কোন সালে? আমি স্পেনে আসি 2005 সালে ফেব্রুয়ারি মাসে। তো তখন মাদ্রিদের প্রায় লোক সংখ্যা ছিল, বাঙালির সংখ্যা ছিল প্রায় অলমোস্ট 22,000। আচ্ছা, তো যখন পুরনো লোকজন আস্তে আস্তে করে যখন তারা পাসপোর্ট পেয়ে গেছে, রেসিডেন্ট থেকে পাসপোর্ট পেয়েছে, তখন তারা ইংল্যান্ডমুখী হয়ে গেছে, বেশিরভাগ পুরনো বেসটা চলে গেছে। তো এটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার যে বাঙালি কমিউনিটিটা যেভাবে গড়ে উঠছিল সেটা সেভাবে আর আমরা গড়ে তুলতে পারি না। এটা কি স্পেনের কোনো অর্থনৈতিক সংকটের কারণে, সেখানে কোনো সুযোগ সুবিধার অভাবের কারণে কি তারা অন্যত্র চলে গেলেন? অর্থনৈতিক সংকট কিছুটা ছিল, কিন্তু এটা আস্তে আস্তে রিকভার হয়ে গেছে। মূলত সবাই যে কারণে চলে যাচ্ছে তারা যে ভাষাগত এবং বাচ্চাদের লেখাপড়ার জন্য তারা ইংল্যান্ডে ফ্যাসিলিটিসটা বেশি, ইংলিশ কান্ট্রি, বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে স্টাডি করার সুযোগ আছে, যেটা স্পেনে খুবই এক্সপেন্সিভ, এই কারণে সবাই চলে গেছে। আর তাছাড়া বাঙালি কমিউনিটিও বড় লন্ডনে, এই কারণে সবাই লন্ডনমুখী হয়ে গেছে। আচ্ছা, স্পেন এখনকার যে অভিবাসীদের যে ওই সময়ও তো সাগর পাড়ি দিয়ে অনেকে আসতো বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, এখন সেই প্রক্রিয়াটা কেমন? সেই প্রক্রিয়া মাঝে কিছুদিন বন্ধ ছিল, আবার নতুন করে চালু হয়েছে। আপনি জানেন যে গত এই যে কোরবানির ঈদ গেল, কোরবানির ঈদেও আমাদের বাংলাদেশি প্রায় 83 জন মারা গেছে, তার ভিতরে শরীয়তপুরের একই পরিবারে ছিল 6 জন। আমি তাদেরকে অনুরোধ করব যেন এই পথে কেউ না যায়। এটা খুবই ভয়ঙ্কর এবং দুঃখজনক। এখানে যে কোনো সময় জীবনের ঝুঁকি রয়েছে। এই সাগর পাড়ি দিয়ে কেউ যেন লক্ষ লক্ষ টাকা খরচ করে কেউ যেন না যায়, এটা আসলে মর্মান্তিক একটা ব্যাপার। এখন যে সমস্ত দেশ ফেস করছে নতুন অভিবাসীদের, সেই অবস্থাটার মধ্যে তো স্পেন নিশ্চয়ই নেই। না, এখন নেই। আচ্ছা, তো যাক, মানে এখন যদি আমি এক কথায় বলতে পারি যে এখন যারা আছে যে বাংলাদেশিরা, অর্থাৎ আপনারা যারা আছেন, তারা কি অবস্থার মধ্যে আছে? জি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি ভালো আছি। বিশেষ করে এখন যে নতুন প্রজন্ম আছে, পাশাপাশি আমরা যারা আছি, আমরা মোটামুটি চলে যাচ্ছে। আমাদের খুব ভালো না গেলেও, ছাড়াও তো বার্সেলোনা অন্যান্য জায়গায়ও তো আছে, বাঙালি তাছাড়া ভ্যালেন্সিয়াতে আছে, মালাগাতে আছে, ওখানেও সবাই ম্যাক্সিমাম বাঙালি রেস্টুরেন্ট ব্যবসা, কাপড়ের ব্যবসা, তারপরে আপনার গ্রোসারি শপ, আমি নিজেও গ্রোসারি শপের সাথে জড়িত, এই ব্যবসাটার সাথে জড়িত। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আচ্ছা, আমরা এশিয়া, ইউরোপ, আমরা মধ্যপ্রাচ্যে আসবো। দর্শক, তার আগে আমরা এশিয়ার একটি রিপোর্ট দেখে আসবো। সেটি হচ্ছে সাউথ কোরিয়ায়, যেখানে বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী সেখানে যাচ্ছেন। আমাদের সাউথ কোরিয়ার প্রতিনিধি শফিকুল আলমের একটি রিপোর্ট দেখে আমরা আলোচনায় ফিরব। তথ্য প্রযুক্তিতে বিশ্বের অন্যতম প্রধান দেশ দক্ষিণ কোরিয়া। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের রয়েছে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার আগ্রহ। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো পাহাড় ঘেরা এক মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত, যা বিদেশি শিক্ষার্থীদের খুব সহজেই মন জয় করে। বাংলাদেশ থেকেও অনেকেই স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি লাভের জন্য দেশটিতে পাড়ি জমিয়েছেন। এখানে প্রচুর স্কলারশিপ দেয় কোরিয়ান গভর্নমেন্ট। সেই স্কলারশিপের মাধ্যমে আসা যায়। ইউনিভার্সিটি ওয়েব পেজে অ্যাপ্লাই করতে পারে, ইউনিভার্সিটি অ্যালাউ করে দিলে তখন কোরিয়ান এম্বাসির মাধ্যমে অ্যাপ্লাই করে কোরিয়াতে আসা যায়। এখানে একটা স্কলারশিপ স্টুডেন্ট হিসেবে লেখাপড়া করার সুযোগ পাচ্ছি। আমি বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের বলবো যে যদি সরাসরি প্রফেসরের সাথে যোগাযোগ করা যায়, সেই ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে কিংবা এম্বাসির ওয়েবসাইটেও এই স্কলারশিপ সম্পর্কে তথ্যাদি পাওয়া যাবে। উচ্চতর শিক্ষা লাভের জন্য দেশের গণ্ডি পেরিয়েছেন বাংলাদেশের মেয়েরাও। এখানে অনেক বাইরের কান্ট্রি অনেক মানুষের সাথে মিশতে পারতেছি, আমি অনেকদেরকে জানতে পারতেছি, এবং তারা খুব ফ্রেন্ডলি, খুব হেল্পফুল, এবং টিচাররা এখানে যারা আছেন তারাও খুব হেল্পফুল। সো সব মিলিয়ে আমি খুব এখানে ভালো ফিল করতেছি। এখানে অনেক সেফ, এখানে প্রবলেম ফেস করার কিছু নাই, আর বাংলাদেশের থেকে অনেক সেফ। আমি বলবো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে, আর যদি বাংলাদেশ থেকে কোরিয়ান শিখে আসে সেটা মনে হয় একটু সুবিধা হবে তাদের জন্য। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন শিক্ষার্থীরা। এম্বাসিতে যে রিসিপশনের লোকটা, উনি অনেক সমস্যা করে। সবচেয়ে বড় ওনার ব্যবহার, আচার ব্যবহার, একটা স্টুডেন্ট গেল ওনার কাছে কথা বলার জন্য, উনি সেটা পাত্তাই দেন না। উনি এত আচার ব্যবহার খারাপ যে একটা মূর্খ মানুষের মতো কথা বলে। উনি যে একটা এম্বাসির মধ্যে আছে ওটা বোঝাই যায় না। রিসিপশনে যে লোকটা বসে, ওনার নাম হচ্ছে মুকুল, তো উনি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আমরা যখন কাগজপত্র জমা দিই, জমা দেওয়ার পরে আমাদের এই একটা যে লোক ছিল যে রিসিপশনের,
তো ওনার কাছে জমা দেওয়ার পরে ওনার আমাদের যে প্রফেসর ছিল ওই প্রফেসর গেছিল আমাদের সাথে একজন। আমি তখন বললো যে প্রফেসর একটা কোয়েশ্চেন ছিল যে এই কাগজের মধ্যে কোনো এই কাগজের ব্যাপারে একটা কোয়েশ্চেন ছিল। তো যখন কোয়েশ্চেন করলো তখন বললো যে আপনি কি দালালি করতে আসছেন এখানে, আপনি কি ওদের হয়ে কি দালালি করতে আসছেন, এই সমস্ত একটা রাব ইউজ করলো। যথার্থ মূল্যায়ন হলে বিদেশে অর্জিত মেধা দেশের উন্নয়নে ব্যবহার করতে আগ্রহী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শিক্ষার্থীরা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। আমরা আসছি আমাদের কাতার এবং সৌদি অতিথিদের কাছে, যাদেরকে ঘিরেই আমাদের জনশক্তি, আমাদের সম্ভাবনা, আমাদের রেমিটেন্স সব কিছু ঘিরেই। আলহাজ মোহাম্মদ হাজী মোহাম্মদ বারেক চৌধুরী, আপনার কাছেই প্রথমে জানতে চাচ্ছি যে সর্বশেষ অবস্থাটা যদি একটু জানাতেন আমাদেরকে, কাতারের জনশক্তি পরিস্থিতি। কাতারের জনশক্তি পরিস্থিতি ভালো, কিন্তু আরও ভালো হওয়া প্রয়োজন। সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে, এটাই আমি আবেদন করব। কারণ কাতারে ঘাটতিটা এখন কাতারে অনেক লোকের প্রয়োজন, অনেক শ্রমিকের প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের প্রয়োজন। এগুলি তো সরকারের ব্যাপার। সরকার যদি নেগোসিয়েশন করে, তাদের সাথে পরামর্শ করে লোক নেওয়ার জন্য ব্যবস্থা করে, তাহলে আমি মনে করব যে বাংলাদেশ থেকে অনেক লোক কাতার যেতে পারে। কাতার পরিস্থিতি বর্তমানে অনেক ভালো। যুদ্ধের যে কোনো প্রভাব কি কাতারে আছে? না, কাতারে তেমন কোনো সমস্যা নেই। কাতারে যুদ্ধের কোনো সমস্যা নেই, ব্যবসা বাণিজ্য ভালো আছে এবং কাতারিদের বিহেভ অনেক ভালো। আচ্ছা, কাতারিদের ব্যবহার আচার অনেক ভালো। তাহলে মানে এই অনুষ্ঠান থেকে আপনার আবেদন? আমার আবেদন থাকবে সরকার যেন প্রচেষ্টা করে এবং চেষ্টা করে বাংলাদেশ থেকে শ্রমিক দেওয়ার জন্য সরকার যেন চেষ্টা করে। আর মহিলা শ্রমিক কাতারে আছে যারা, তাদের নিরাপত্তার ব্যবস্থা যেন সরকার করার চেষ্টা করে। কারণ সাম্প্রতিক সময় আমরা একটা ঘটনা দেখেছি, যেটা ভারতের একজন গৃহকর্মী নিয়ে সৌদি আরবের, সেই পরিস্থিতি যাতে না হয়। হ্যাঁ, এটা আমরা আশা করব না এবং এটার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং অ্যাম্বাসেডারকে ও ব্যবস্থা নিতে হবে। এবং আমরা শুনতেছি, অনেকের মুখে শোনা যায় যে বাংলাদেশিরা যদি অ্যাম্বাসিতে যায় তাদেরকে সহায়তা করে না। যেমন কিছুক্ষণ আগে আপনি একটা রিপোর্ট আমরা দেখলাম দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া, এবং এইরকম অবস্থা কিন্তু আমাদের অনেক আছে। অনেকের সাথে এই ধরনের দুর্ব্যবহার করে। হ্যাঁ, এটা যেন না করে। না, আমরাও তো এই অনুষ্ঠানে এইসব বিষয়গুলো তুলে আনি যাতে এমবাসিগুলো তাদের আচার আচরণ পরিবর্তন করে। কারণ তারা তো আমাদেরই ভাই। যারা প্রবাসে আছে বাংলাদেশে তো তারা রেমিটেন্স পাঠাচ্ছে। বাংলাদেশে তো আপনার রেমিটেন্স নিয়ে এত গর্ব করে, তা তো আমরাই পাঠাচ্ছি। হ্যাঁ, এবং আমাদের জন্য যেন সুদৃষ্টি রাখে। আর বিশেষ করে আমি দেখছি কাতারি এয়ারপোর্টে যারা কাতারি, তাদের জন্য আলাদা একটা সাপোর্ট আছে, আলাদা ব্যবস্থা আছে। হ্যাঁ, ভিআইপি ভাবে তারা যাইতে পারে, আসতে পারে। তাদের আচার আচরণে অন্যরকম। আর আমরা যখন বাংলাদেশি বিদেশি শ্রমিকরা আমাদের দেশে আসে, আমাদের দেশে যখন এয়ারপোর্টে আসে, তাদের সাথে বিহেভ খুব একটা ভালো করে না। এবং এটাও যেন সরকার নজর রাখে। এবং প্রবাসীদের অনেক চাওয়া পাওয়া আছে। আমরা তো 30 বছর 32 বছর একজন প্রবাসী আছি। আমরা একটা গাড়ি কিনতে গেলে অনেক দাম। হ্যাঁ, এবং আমি বলবো সরকারকে অন্তত প্রবাসীদের যেন ফ্রি ট্যাক্সে একটা করে গাড়ি ফ্যামিলির জন্য, যাদের অ্যাবিলিটি আছে তাদেরকে দেওয়ার জন্য। জি, মোহাম্মদ আলামিন, সৌদি প্রবাসী ব্যবসায়ী, আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে মূল জনশক্তির মূল বাজারটাই তো আসলে সৌদি আরবে। এখনকার অবস্থাটা কি এবং আপনার কোনো পরামর্শ আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার হচ্ছে সৌদি আরব। তো এখানে বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে যে আপনি জানেন যে 24শে নভেম্বরের মধ্যে সবাইকে এমআরপির আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকার দূতাবাস এবং কনসুলেট তাদের সক্ষমতা না থাকার কারণে এই আউটসোর্সিং একটি কোম্পানিকে তারা নিয়োগ দেওয়া হয়েছিল। মোটামুটি কাজটা ভালোভাবেই এগিয়ে চলছে, কিন্তু এর ভিতরেও অনেক সমস্যা আমরা দেখি কমিউনিটির লোকদের সাথে কথা বলে। সেটা হচ্ছে যে আপনার এমআরপির ক্ষেত্রে একটা সমস্যা হয়, যেটা ডেমোগ্রাফিক রিজেক্টেড একটা সমস্যা, সেটা এই অনেক প্রবাসীরা ফেস করে, যেটার জন্য অনেক সময় অভিযোগ করেন প্রবাসীরা যে ঢাকা থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য বা ওই সমস্ত কাজের জন্য সমস্যাটা তৈরি করা হয়, ইচ্ছাকৃতভাবে করা হয় এবং সেটার সাথে কিছু অসাধু কর্মকর্তা, পুলিশ এবং আপনার এই পাসপোর্ট অফিসের লোকজন জড়িত থাকে। আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের নাম্বার থেকে ফোন দিয়ে তার পরিবারকে বলা হয় যে যদি এত টাকা না দেওয়া হয় তাহলে
আপনার ভেরিফিকেশন রিপোর্টটা খারাপ যাবে, পাসপোর্ট পাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাপারে সরকার যদি ভালো ভূমিকা রাখে তাহলে অবশ্যই এই নির্ধারিত সময়সীমার মধ্যে প্রবাসীদেরকে এমআরপি পাসপোর্ট দেওয়া সম্ভব হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের শ্রমিকরা প্রতিনিয়ত দেশে আসতে যাচ্ছে, কিন্তু ওই সময়ের মধ্যে যদি এমআরপি না হয় তাহলে তারা আসতে পারবে না। অবশ্যই আসছে আপনার কাছে মোহাম্মদ রিজভী আলম, এই এমআরপি পাসপোর্ট নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 24শে নভেম্বরের পর আর ম্যানুয়াল পাসপোর্ট আর পৃথিবীর কোথাও কার্যকর হবে না বা কোনো বাঙালি এই ম্যানুয়াল পাসপোর্ট নিয়ে যেতে পারবে না, এটাই শেষ। তো এখন অনেক বাঙালি রয়ে গেছে যারা এমআরপি করতে পারে নাই। বিশেষ করে আমি স্পেনের কথা বলবো যে ওখানে চালু হয়েছে এবং আমাদের যে এমবেসির দূতাবাসের কর্মচারীরা রয়েছেন তারাও সচেষ্ট এ ব্যাপারে যথেষ্ট পরিশ্রম করতেছেন। যে প্রবলেমগুলো আমরা বিশেষ করে স্পেন এবং ইউরোপে যে ফেস করি সেটা হলো আমরা অনেক সময় আমাদের নাম ঠিকানা পাল্টে আমরা লিগ্যাল হওয়ার জন্য অনেক সময় এই পন্থাটা অবলম্বন করে থাকি। যেমন একজন রহিম সে হয়ে যাচ্ছে করিম। তো জীবিকা নির্বাহের জন্য বা ওখানে লিগ্যাল হওয়ার জন্য আমরা অনেক কিছু অনেক সময় করে থাকি। তো আমি আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবো, বিনীত অনুরোধ জানাবো, তিনি যেন আমাদের যে বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন এই জিনিসটা উনি যেন যে নির্দেশনা প্রদান করেন যে আমরা যে নামে ওখানে আসি, যারা যেভাবে যে ঠিকানায় পাসপোর্টগুলো করছে সেই ঠিকানা যেন তারা বাংলাদেশে এসে কন্টিনিউ করতে পারে। কেননা যদি তা না করে তাহলে ওরা ওখানে প্রবলেমে পড়বে, পাশাপাশি এখানে প্রবলেমে পড়বে। তো আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই জিনিসটা যেন সরকার উদ্যোগ নেয়। এখন পর্যন্ত আপনাদের হিসাবে মানে স্পেনে টোটাল বাংলাদেশের সংখ্যা কত হবে? প্রায় 20,000 বর্তমানে। 20,000। এটা কি স্পেন মানে শুধু মাদ্রিদ বার্সেলোনা সব মিলে আর কি? তো এই প্রক্রিয়াটা ব্যাপারে কি একটু প্রবাসী যারা ওখানে আছেন তাদের মধ্যে একটা অনিশ্চয়তা মানে কি বলে তারা ফেস করছে? জি, ফেসটা করছে এরকম যে ওখানে তো পাসপোর্ট তো বাংলাদেশ থেকে হচ্ছে আর্মিদের মাধ্যমে। তো ওখানে শুধু ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি জমা দেওয়া হয়, পরবর্তীতে বাংলাদেশ এমবাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠা দেয় ইমিগ্রেশন পাসপোর্ট। স্থানীয়ভাবে হচ্ছে না? না, স্থানীয়ভাবে হচ্ছে না। তো এখানে যে ব্যক্তিটা, ওখানে আমি বলছিলাম আপনাকে আগেই বলছি, তো যে ব্যক্তি রহিম থেকে করিম হয়ে গেল, সে তার বাড়িতে যখন পুলিশ ভেরিফিকেশন আসে তখন তাকে তো আর খুঁজে পাওয়া যায় না, তখন সে বিপদের সম্মুখীন হচ্ছে। তো আমি এখানে বলতে চাই যে তারা যে অবস্থানে যেভাবে ওই পাসপোর্ট নিয়ে আসে, ম্যানুয়াল পাসপোর্ট নিয়ে আসে, সেই পাসপোর্ট অনুযায়ী যেন তাদেরকে করা হয়। বুঝতে পারছি। তাহলে আর সংকটটা থাকবে না, বাঙালিদের আর কোনো সমস্যা থাকবে না, তারা উপকৃত হবে। আচ্ছা, জি। তানভীর, আপনার কাছে আসি। আপনার একটা বড় একটা অভিজ্ঞতা আছে, কেন একটা অবস্থানে আপনি চলে আসছেন। আপনার আলোকে যে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের এখানে টেলিকম সেক্টরের কোনো উন্নয়নের কোনো স্কোপ আছে কিনা যেখানে আপনার প্রতিষ্ঠান অবদান রাখতে পারে, অথবা আমাদের এই সেক্টরে কি কি বিশৃঙ্খলা আপনি লক্ষ্য করছেন? আমি অলরেডি এই সেক্টরের জন্য কাজ করা শুরু করেছি। লাস্ট মান্থ আমাদের অনেক বিগ অর্গানাইজেশন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা সরাসরি প্রাইম মিনিস্টার অফিস থেকেই মনিটর করা হচ্ছে, ওটার আমাকে ইসি মেম্বার করেছে। তো আমি ই কমার্স নিয়ে কাজ করছি, বাংলাদেশ ই কমার্স ডেভেলপমেন্টের জন্য। আমরা 2009 থেকে আমাদের প্রধানমন্ত্রী বলছে ডিজিটাল বাংলাদেশ, এবং অনেক ডেভেলপমেন্ট হয়েছে এই লাস্ট কিছুদিনের মধ্যে। তো যেটা আসলে চিন্তা করা যায় না লাস্ট 10 বছর আগে। বাট আমাদের মেইন যে প্রবলেমটা রয়ে গেছে, আমরা যতই ই কমার্স নিয়ে কথা বলি, যতই ডিজিটাল বাংলাদেশ নিয়ে কথা বলি, ইভেন আমি আপনাকে এইটুকু বলতে পারি, উইদিন 6 মান্থ Google can come in our country, Amazon can come in our country, any big organization বাংলাদেশে আসবে। বাট প্রবলেম যেটা রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের কোনো পেমেন্ট গেটওয়ে নেই। আমি যদি আজকে এই মোবাইলটা কিনতে যাই, আমি কিন্তু আমার অনলাইনে আমার ওয়েবসাইটে আছে, সব কিছু আছে, কিন্তু আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারছি না, বিকজ আমাদের অনলাইন কোনো পেমেন্ট গেটওয়ে নেই। সো আমি লাস্ট 6 মান্থ যাবো যখন থেকে কমার্সের সাথে অ্যাসোসিয়েশন হয়েছি, আমি বলে আসছি যে কোনো কিছু করতে হলে আগে পেমেন্ট গেটওয়ে ওপেন করতে হবে, আমাদের দেশে পেপ্যালকে আনতে হবে, অথবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অ্যালাউ করতে হবে। বিকজ এটা যদি আমরা ব্লক করে রাখি, এই জায়গাটা আমাদের কাজ করছে না কেন? না, কাজ করছে না বললে ভুল হবে। পলক ভাই পেপ্যালের সাথে মিটিং করে এসছে, আমি তার ফেসবুক স্ট্যাটাসে দেখেছি লাস্ট 2 মাস আগে যে সে মিটিং করে আসছেন। কাজ হচ্ছে, বাট সমস্যা হচ্ছে আমাদের এই আইনটা অনেক পুরনো। পেমেন্ট বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য $5,000 বেশি ক্যারি করা যায় না। আমি ক্রেডিট কার্ড সব ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, বাট ক্রেডিট কার্ড আমরা
অনলাইনে ইউজ করতে পারছি না, অনলাইনে কেনাকাটা করতে পারছি না। তো এটা আসলে বাংলাদেশ ব্যাংক, আইসিটি মিনিস্ট্রি, ই কমার্স অ্যাসোসিয়েশন সরাসরি যদি প্রাইম মিনিস্টার হস্তক্ষেপ করে এটা আসলে সম্ভব। এবং এটা যখনই ওপেন হয়ে যাবে, বাংলাদেশে কিন্তু গুগল এসছে এবং গুগলকে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আমার কাজী মনির পাপ্পু। তো গুগল এসছে আরও 2 বছর আগে, তারা হিউজ রিক্রুটমেন্ট করেছিল বুয়েট থেকে প্রায় 60 জন এবং হাই স্যালারি দিয়ে, $US স্যালারি দিয়ে। বাট আনফর্চুনেটলি 2015 যদি দেখেন একটা অফিস পড়ে আছে শুধু বনানীতে, গুগলের কোনো ওয়ার্ক নেই। কেন নেই? বিকজ গুগল তার কোনো, আলটিমেটলি সবাই তো আসে ব্যবসা করতে। সো ব্যবসা করতে হলে যদি পেমেন্ট তার গেটওয়ে না থাকে, ইউজার যদি না ইউজ করতে পারে তার প্রোডাক্ট, তাহলে তো সে আর ব্যবসা এক্সটেন্ড করবে না, তার ইনভেস্টমেন্ট বাড়াবে না। তো যে কোনো কিছুই আসলে চেঞ্জ করতে হলে ফার্স্ট আমার পেমেন্ট গেটওয়েটা ক্রিয়েট করতে হবে। এবং আমি এখানে আমাদের সিগমা গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চারে টেলিকম ডেভেলপমেন্টে কাজ করছি, যেখানে আগে এক একটা বিলিং, এক একটা IGW কিনেছে $5 লাখ, যেটা বাংলাদেশি টাকা 4 কোটি টাকা। সো আমার এই সফটওয়্যার মাত্র $500 কিনতে পারছে, মানে বাংলাদেশি টাকায় 40,000 টাকায়। সো 4 কোটি আর 40,000, সো কতটুকু ডিফারেন্ট। এবং টোটালটা ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের বুয়েটের ছেলেপেলে, আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ছেলেপেলে, মানে প্রাইভেট ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ছেলেপেলে। এবং আমার টেলিকম এশিয়া সিঙ্গাপুর কোম্পানিটি সার্ভ করছে গুগলকে, মাইক্রোসফটকে, স্যামসাংকে, আইফোনকে। বাট টোটাল কাজটা হচ্ছে বাংলাদেশের ট্যালেন্ট দিয়ে। বাট এই বাংলাদেশের ট্যালেন্ট ছেলেগুলি কিন্তু অনেক আছে, কিন্তু তারা কেন কাজ করতে পারছে না? তার কিভাবে পেমেন্ট নেবে? পেমেন্ট নেওয়ার তো কোনো অপশন নেই। যদি একটা রেমিটেন্স ঢুকে, সেই রেমিটেন্সের সি ফর্ম ফিল আপ করতে হয়, রিজন দিতে হয়, তারপরে এটা বাংলাদেশ ব্যাংকে যায়, তারপরে ডেবিট হয়। যখন আমার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, তখন আমি $100 মধ্যে গিয়ে আমি দেখতেছি 8,000 টাকার মধ্যে আমি পাচ্ছি 600 টাকা কম। সো আমার মার্জিনই তো এটা এত কেটে, রেমিটেন্সের উপর ট্যাক্স কেটে, মানে এই জিনিসটার কারণে আসলে আমাদের এই ছেলেগুলি কাজ করছে ফরেন কোম্পানির জন্য। ইন্ডিয়ার অনেক কোম্পানির জন্য আমাদের দেশের ছেলেমেলে কাজ করছে, অফিসিয়ালি পেমেন্টও নিতে পারছে না। সো মেন বাধাটা আমাদের দেশে রয়ে গেছে এই পেমেন্ট গেটওয়েটা। এটা যদি ওপেন না করা হয়, এখন ইলিগালি কিছু ছেলেপেলে পেপাল খুলেছে বিভিন্ন বাইরের ঠিকানা দিয়ে, বাট এটা তো আসলে এক্সটেনশন করা সম্ভব না। সেটাই। সো আমি আশা করি যে আমাদের ইউকেতে একটা ফেয়ার হচ্ছে, বাংলাদেশ আইসিটি মিনিস্ট্রি, তারপর সরি আইসিটি ডিভিশন, এখন আগে মিনিস্ট্রি। এই বিষয়গুলি কি প্রপারলি আপনারা তুলে ধরেছেন? আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং এই ইভেন্টটা হচ্ছে ইউকেতে হচ্ছে সেকেন্ড ই কমার্স ফেয়ার, এটার সাথে বাংলাদেশ ব্যাংক জড়িত, এটা আইসিটি ডিভিশন জড়িত। আমার ধারণা এখানে আমাদের বাণিজ্য মন্ত্রী যাচ্ছেন, আমাদের অ্যাডভাইজার, আইটিসির অ্যাডভাইজার জয় সাহেব ওখানে থাকবেন। তারপর আমাদের হাইটেক পার্ক যাচ্ছেন, হাইটেক পার্ক অনেক প্রমোশন নিয়ে, প্রোডাক্ট নিয়ে আসছেন। তাদের যেমন 20 বছর কোনো ট্যাক্স নেই বাংলাদেশে, ডিউটি ফ্রি ওয়্যার হাউস পাবে। সো এই ইভেন্টটার মধ্যে আমাকে গতকালকে আইসিটি ডিভিশন থেকে চিঠি পাঠালো অ্যাজ এ স্পেশাল গেস্ট। সো হোপফুলি আমি ওখানে এই প্রোডাক্টটা নিয়ে কথা বলতে পারবো। যাক, আশা করি আমরা যে এই সংকটগুলো বা জটিলতাগুলো দূর হবে। স্কাইপে আছেন একজন দর্শক। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাউথ আফ্রিকা থেকে বলতেছিলাম, আমার নাম শুকুর আলী। জি জি বলুন ভাই। জি, আমি বলতেছিলাম যে আমরা এখানে যারা বাংলাদেশি আছি, তো আমাদের একটা সমস্যা যে আমাদের যে কাগজের ব্যাপার আর কি, যে আমরা সাধারণত যারা আছি তারা বাংলাদেশে যাওয়ার কোনো কাগজ নেই আমাদের এখানে। যারা একবার আসা যায় কিন্তু যাওয়াটা খুব কঠিন আমাদের, বুঝছেন? তো এই ব্যাপারে যদি কোনো আমাদের গভর্নমেন্ট একটু হেল্প করতো বা আমাদের কোনো রকমের সাহায্য করতো, তাহলে হয়তো আমাদের এখানে একটু সহযোগিতা হতো, বুঝছেন? তো আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা যখন কাগজ ব্যাপারে কোনো জায়গায় যাই, তো সবকিছু আমাদের জমা দেয়, আমাদের বাংলাদেশের যে জন্ম নিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্স, তো সবকিছু জমা দিই, এই কাগজটা আসে না। যখনই কোনো পাকিস্তানি বা ইন্ডিয়ানের দালালের মাধ্যমে জমা দেই, তো এই কাগজটা আসে, কিন্তু অরিজিনাল ভাবে কেন আসে না আমাদের কাগজটা, শুধু আমাদের বাংলাদেশিদের জন্য খুবই কষ্ট জিনিসটা। আচ্ছা, ধন্যবাদ। আসলে এটা কেন হয়, আপনাদের কোনো অভিজ্ঞতা আছে? মানে যেটা আমি আসলে প্রশ্নটা ধরতে একটু যদি আমাকে সামারি করতে। বলছে যে যখন কি আমরা আসি এখানে, কিন্তু আমরা বাংলাদেশে আসতে পারি না কারণ কাগজপত্র থাকে না। কিন্তু মানে ওখান থেকে বাংলাদেশে আসতে পারে না, হ্যাঁ, তাদের কাগজপত্র থাকে না, কাগজপত্র থাকে না। তাহলে মানে তখন যারা যাচ্ছে হয়তো লিগ্যাল প্রসিডিউর যাচ্ছে না, এই জন্যই হয়তো হচ্ছে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এটা সিঙ্গাপুরে সবচেয়ে বিগ ক্রাইম বলা হয় ওয়ার্ল্ডে, মানি লন্ডারিং বা অন্য যে কোনো ক্রাইম, ড্রাগের চেয়েও বিগ ক্রাইম হিসেবে কাউন্ট করে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, যেটা উনি বললেন স্পেনে যাচ্ছেন এইভাবে। মালয়েশিয়ার একটা বিগ জনগোষ্ঠী, মানে মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশের বিগ জনগোষ্ঠী থ্রু সিঙ্গাপুর মেডিকেল ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা যেয়ে তারা জোহরবারু থেকে সিঙ্গাপুরের ডিস্টেন্স হচ্ছে 20 মিনিট কার ড্রাইভে। সো এখান দিয়ে চলে যাচ্ছে। সো এইটার কারণে সিঙ্গাপুরে পুরো বাংলাদেশি নেশনটা নিয়ে একটা বদনাম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এই কাজগুলি সন্দেহের দৃষ্টিতে দেখে এখন এই জিনিসটা, এটা লাস্ট গত বছর এত হয়েছে জিনিসটা, মানে তার কোনো ভিসাই নেই, সে মালয়েশিয়া ঢুকে যাচ্ছে, পাসপোর্ট ফেলে দিচ্ছে ওখানে, তারপর বিভিন্ন জায়গায় কাজ করছে।
বেসিক্যালি সিঙ্গাপুরে কাজ করার জন্য তারা যাচ্ছে না, যাচ্ছে মেডিকেল ভিসায় অথবা ট্যুরিস্ট ভিসায়। সিঙ্গাপুরে যাওয়াটাও তো খুব সহজ। এখন ব্যাপার হচ্ছে সিঙ্গাপুরের ভিসাটা কি আসলে আপনি মেডিকেল ভিসাটা তারা খুব ইজিলি দিয়ে দিচ্ছে। তো তারপরে হচ্ছে যদি কোনো একটা কোম্পানির এজিএম করে বা বিজনেস ভিসা ওগুলি করে সামহাউ ট্রাভেল এজেন্সি জড়িত ছিল কিছু করে এই কাজটা করার কারণে সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটিটা বিগ বদনাম হয়ে গেছে এই একটা জায়গায়। জি, আসছি আপনাদের কাছে। দর্শক, আমরা দুটি রিপোর্ট দেখাবো আমাদের সাফল্যের একজন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান নিয়ে। আমরা রিপোর্ট দুটো দেখে আসি। শারজাহ প্রবাসী বাংলাদেশি সংগঠক মফিজুর রহমান ও সায়মা শারমিন দম্পতির একমাত্র কন্যা রিজভিয়া রহমান নিজ মেধা ও প্রজ্ঞায় এরই মধ্যে ইউএইতে প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সম্মানজনক আসন করে নিয়েছেন। বিভিন্ন মেডেলস এবং অ্যাওয়ার্ডগুলি আমি ডিফারেন্ট ইন্টার স্কুল লেভেল এবং ন্যাশনাল লেভেল কম্পিটিশনসে অর্জন করেছি। এর মাধ্যমে আমি অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ পেয়েছি। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন এর অধীনে দুবাই সেন্ট্রাল স্কুল হতে এসএসসিতে সিজিপিএ 10 এবং এইচএসসিতে অনুরূপ ফলাফলের পাশাপাশি ইংরেজি কবিতা রচনা, কেরাত প্রতিযোগিতা, বিতর্ক, পাবলিক স্পিকিং সহ বিভিন্ন প্রতিযোগিতায় আন্তঃস্কুল এবং জাতীয় পর্যায়ে শীর্ষ অবস্থান দখল করেন। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনে আমি জিপিএ 10 অর্জন করেছি এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের মধ্যে আমি সায়েন্স স্ট্রিমে 85.4% অর্জন করেছি এবং স্কলাস্টিক অ্যাক্টিভিটিস সবের মধ্যে আমি অ্যারাউন্ড 120 সার্টিফিকেটস অর্জন করেছি। ইনোভেটিভ সেন্টার ফর এডুকেশনাল অ্যাপটিটিউড এর 2012 থেকে 2014 সালের ইউএই চ্যালেঞ্জ সার্চে রিজভিয়া 2 বার জুরি অ্যাওয়ার্ড এবং 1 বার প্রথম স্থান অর্জন করেন। ষষ্ঠ শ্রেণী থেকে তিনি কখনো ক্লাসের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় হননি। দুবাই কেয়ারস এর স্কুল ইউনিট কমিটির সক্রিয় সদস্য হিসেবে মানবতার সেবায়ও রিজভিয়া কাজ করেছেন। আমার দেশবাসীর কাছে এইটুকু অনুরোধ যে আমার মেয়ের জন্য দোয়া করবেন এবং সেই জন্য টিবিসি মেডিকেল ইউনিভার্সিটিতে একজন সফল ডাক্তার হয়ে দেশে ফিরে আমার গরিব দেশবাসীর পাশে দাঁড়িয়ে তাদের সেবার জন্য নিয়োজিত হতে পারে। বর্তমানে তিনি জর্জিয়ার তিবলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ডক্টর অব মেডিসিনস এর ছাত্রী। একজন দক্ষ চিকিৎসক হয়ে তিনি বাংলাদেশে ফিরে মানুষের কাজ করতে চান। মফিজুর রহমানের বড় ছেলে তৌহিদুল ইসলাম শারজার স্কাইলাইন ইউনিভার্সিটি কলেজের বিবিএর ছাত্র এবং একজন কৃতি ভলিবল খেলোয়াড়ও। মফিজুর রহমান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়ার পাতাবাড়ি গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে। স্বদেশে এবং প্রবাসে রিজভিয়াদের মতো মেধাবী প্রজন্মের হাতে উন্নয়নের মহাসড়ক পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যাশা সবার। শারজাহ সংযুক্ত আরব আমিরাত থেকে জাহাঙ্গীর কবির বাপ্পি, বাংলা ভিশন। দারিদ্র্য বিমোচন ও মানব কল্যাণে জাকাত, ওয়াকফ ও অনুদান কার্যে নতুন ধারণা ও সৃজনশীল উদ্যোগ গ্রহণের জন্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড পেল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সিজেডএম। গত 5 অক্টোবর থেকে দুবাইয়ে অনুষ্ঠিত 2 দিনব্যাপী গ্লোবাল ইসলামিক ইকোনমিক সামিট এ এই পুরস্কার প্রদান করা হয়। সিজেডএম এর চেয়ারম্যান জনাব নিয়াজ রহিমের হাতে এ পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। দুবাই চেম্বার, দুবাই ইসলামিক ইকোনমি ডেভেলপমেন্ট সেন্টার এবং থমসন রয়টার্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে 2000-এর বেশি গবেষক, নীতি নির্ধারক এবং নেতৃস্থানীয় ব্যবসায়ীরা যোগ দেন। এ সময় শেখ মোহাম্মদ ইসলামী অর্থনীতির অগ্রগতি ও উন্নয়নকে সহজতর করার লক্ষ্যে ইসলামী অর্থনীতি সম্পর্কিত তথ্য, উপাত্ত, সংবাদ ইত্যাদির জন্য বিশ্বের প্রথম এবং একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম সালাম গেটওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুটো দেখলেন, আপনারা দেখছেন এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠান। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অতিথি হিসেবে আজকে আছেন স্পেনের মোহাম্মদ রিজভি আলম, আছেন তানভীর মিশুক সিঙ্গাপুরের অতিথি, আছেন হাজী মোহাম্মদ বারেক চৌধুরী কাতারের, এবং সৌদি আরবের মোহাম্মদ আলামিন। দর্শক, আমরা আবার একটু মধ্যপ্রাচ্যেই যাই, তারপর আবার ফিরব। হাজী বারেক চৌধুরী, আমরা কাতারে একটা বড় একটা বাংলাদেশের কমিউনিটি ইতিমধ্যে সেখানে আছে এবং সেখানে জনশক্তি যাচ্ছে, যদিও আপনি বলছেন যে প্রত্যাশিত মাত্রায় যাচ্ছে না।
অবস্থিত যে জনশক্তি আছে তাদের তাদের অবস্থাটা কি? মানে আমরা যে রেমিটেন্সের কথাটা বলি, সেই রেমিটেন্সের অর্থাৎ তাদের বেতন ভাতা মজুরিটা পর্যায়ক্রমে বাড়ছে কিনা? আমরা দেখি যে অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় অভিযোগ শোনা যায় যে আমাদের যারা কর্মী আছে তাদের মজুরি কম। এই অভিযোগটা কেন? আসলে আমাদের দেশের যারা আছে তাদের মজুরি কম না। আচ্ছা, কারণ হচ্ছে আমাদের সে নেপালের লোকজনের মজুরি কম, কিন্তু আমরা যারা বাংলাদেশি যারা আছি তারা কাতারে ম্যাক্সিমাম লোকই ভালো আছি, যারা ব্যবসা বাণিজ্য করতেছি তারা তো অনেক ভালো আছি। কিন্তু ব্যবসা বাণিজ্য তো সংখ্যাটা কম, অধিকাংশই তো সাধারণ। এখন কাতার সরকারও মোটামুটি ভালো উদ্যোগ নিচ্ছে। আচ্ছা, আপনার প্রত্যেকটা শ্রমিকের আপনাকে ব্যাংকের মাধ্যমে তাদের বেতন পেমেন্ট করা হবে। আচ্ছা, এবং সে যেই হোক, এবং সেটা মনে হয় এই নভেম্বরের মধ্যে, এই মাসের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, তো এই ব্যবস্থাটা যদি হয় এবং দ্রুত এই ব্যবস্থাটা যদি হয়, আমার মনে হয় কারো বেতনের কোনো সমস্যা হবে না। মানে সরকার সুদৃষ্টি দিচ্ছে, মানে এটা ভালো হবে কেন? এটা ভালো হবে এই জন্য তার 1 তারিখের মধ্যে তার বেতনটা সে তুলে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে মজুরি নিয়ে অনিশ্চয়তা থাকবে না। অর্থাৎ মালিকদের কি বলা হবে যে তার মজুরিটা যাতে 27 তারিখের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে, আর আপনার সে 1 তারিখের মধ্যে বেতনটা তুলে নেবে। আচ্ছা আচ্ছা, এটা সম্ভবত এই মাসের মধ্যে করতে হবে সবার যারা এখানে আছে, এবং এটা দ্রুত কাজ হচ্ছে। আরেকটা প্রতিবন্ধকতা আমরা যেটা শুনি, বিশেষ করে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, যে সেখানে স্থানীয় কোনো নাগরিকের পক্ষে ব্যবসা বাণিজ্য পরিচালনা, এটি মধ্যপ্রাচ্যের এইটি সিস্টেম। আচ্ছা, সেক্ষেত্রে একটা অনিশ্চয়তা কাজ করে কিনা? আসলে সপ্তাহ খারাপ না, সপ্তাহ খারাপ না, খারাপ হইলে আমরা আছি কিভাবে? দেখা গেল হয়তো 100 লোক বা 200 লোক আমরা ব্যবসা করতেছি, তার মধ্যে 10% তো খারাপ হতেই পারে। এটা তো আমাদের দেশের কোনো কিছু করার নাই। এরকম তো সরাসরি আমরা মধ্যপ্রাচ্যে ব্যবসা করতে পারি না। ওই দেশের আইন তো আমাদেরকে মেনে চলতে হবে। তারপর আমরা যারা ভালো আছি, আমি তাদেরকে বলবো, প্রবাসে যারা আমাদের ভাই, আমাদের বাংলাদেশি লোক যারা অসহায় আছে, মানুষ যদি তাদের পাশে দাঁড়ায়, যারা ভালো আছে, তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান করা সম্ভব। আচ্ছা, এবং সবাইকে আমি বলবো যে তারা তাদের তরফ থেকে যতটুকু হেল্প করার জন্য, কারণ আমরা যারা বাঙালি আসছি, সরকার তো বেশি লোক নিচ্ছে না, বিভিন্ন প্রতিষ্ঠানের লোক নিচ্ছে। যেমন আমি লোক নিচ্ছি, আমি যারা নিচ্ছি সে তারা নিচ্ছে। এই লোকগুলি যদি খেয়াল রাখে যে না, আমি তো আমার ভাইয়ের আনছি, আমি তো আমার গ্রামবাসী আনছি, আমি আমার এলাকাবাসী আনছি, আমি আমার দেশের লোক আনছি, তার যেহেতু অসুবিধা না হয়। এমনি কাতারে কি ফ্রি ভিসায় বেশি যাচ্ছে না বিভিন্ন কোম্পানি থেকে লোক বেশি আসছে? না, বিভিন্ন কোম্পানি থেকেই লোক যাচ্ছে, ফ্রি ভিসা কম যাচ্ছে। আচ্ছা, এবং কিছু যাচ্ছে না, এমন কোনো ফ্রি বলতে কোনো ভিসা নেই। আচ্ছা, যেমন আপনার একটা দোকান আছে, আপনি দোকানে 10টা ভিসা বের করছেন, কিন্তু যে আপনার থেকে ভিসা নেন সে কন্ট্রাক্ট নিল যে আমাকে তুমি ছেড়ে দিবা, আমি তোমাকে বছরে বা মাসে এই টাকাটা দিব, এই হিসাবে যায়। কিন্তু এটা আসলে কিন্তু ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান আসলে কর্মীর সংখ্যা হয়তো 20 জন, কিন্তু আপনি 100 জনের ভিসা করালেন, এই যে বাকি 80 জন, এরা কিভাবে? এরা সমস্যায় পড়বে। আমি যদি বাইরে ছাড়ি, ঠিক আছে, কিন্তু আসলে ওই দেশে এই ধরনের কোনো আইন নেই। আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কাজ করবেন, বাইরে কাজ করার মতো কোনো পারমিশন সরকার দেয় না। তাই দেয় যেমন আপনার ওখান থেকে পারমিশন নিতে হয়। আপনি 3 টাইম নিতে পারবেন। আপনার যদি ওই যেই স্পন্সরের মাধ্যমে আপনি গেলেন, যে কফিলের মাধ্যমে আপনি গেলেন, সে যদি মনে করে যে না, আমার এই লোকটা আমি 1 বছরের জন্য বাইরে কাজ করতে দিব, ওইটা সরকারের আইন মেনে পয়সা দিয়ে, অর্থাৎ ফি দিয়ে আপনি বাইরে 1 বছর কাজ করতে পারবেন। ওই কফিলের যেখানে কাজ করবেন, সমস্যাটা তো এখানে এইভাবেই হচ্ছে। কারণ বাংলাদেশি ধরেন 50টা প্রতিষ্ঠান আছে, সে 50টা প্রতিষ্ঠানে 5000 লোক কর্মসংস্থান হয়, সে 50,000 ভিসা বের করলো সেই প্রতিষ্ঠানগুলোর নামে। আছে অনেক লোভী লোক আছে, এবং এই জন্যই সংকটটা তৈরি হচ্ছে। তা আমি বাংলা ভিশনের মাধ্যমে সবাইকে বলবো যে আমরা যারা প্রবাসে আছি, কিন্তু এটা ভেরিফাই করার কি আমাদের স্থানীয় যে দূতাবাস, তার কোনো আছে, ভূমিকা আছে? তার তেমন কোনো ভূমিকা নাই, ওই দেশের আইন অমান্য করলে ওই দেশের আইনে তার সাজা হবে, এবং সে থাকতে পারবে না, তার আয়সা পড়তে হবে, জেল খাটবে, আয়সা পড়বে। আচ্ছা, সরকারের তেমন কিছু করার নাই, বাংলাদেশ সরকারের মধ্যপ্রাচ্যে তেমন কিছু করার নাই। আলামিন, আপনি এই যে নতুনভাবে যে কিছু কিছু ভিসায় যাওয়া শুরু করলো বাংলাদেশ থেকে, সেই গতিটা কি মানে মনে হচ্ছে বাড়ছে? মানে লোকজনের যাওয়ার সংখ্যাটা কি আগের তুলনায় একটু
জি আসলে এই সব সময় সরকারের তরফ থেকে বা ইয়ে থেকে বলা হয় যে খুব শীঘ্রই চালু হচ্ছে ভিসাটা। এই ভিসা কিন্তু সব সময় চালু থাকে, কিন্তু সেটা অনেক উচ্চ মূল্যে কিনতে হয়। এই যেরকম আপনার কিছু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে কিছু অসাধু এজেন্সি যারা আপনার ওইখানে দেখা গেল একটা কোম্পানিতে 500 বা 1000 লোক লাগবে, তখন তারা ওই কোম্পানির চাহিদা অনুযায়ী লোক দেওয়ার জন্য ওই এজেন্সিগুলো তাদের সাথে যোগাযোগ করে, বলে যে তোমার লোক লাগে আমি দিব, তখন তার সাথে একটা চুক্তিবদ্ধ হয় কোম্পানিটা। তখন ওই এজেন্সিটা কি করতেছে, এখানে আইসা খুব হাই রেটে শ্রমিক নিচ্ছে। যেরকম ওইখান থেকে ভিসা ফ্রি পাওয়ার কথা নর্মালি, যে অন্যান্য দেশ ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা, তারা ফ্রি ভিসা দিচ্ছে এবং আসা যাওয়ার টিকিট দিচ্ছে। সেখানে আমাদের বাংলাদেশি এজেন্সিগুলো তারা ওই কোম্পানিকে পে করছে 20,000 রিয়াল, 25,000 রিয়াল। সেক্ষেত্রে তারা কোম্পানির কাছ থেকে এই 5 লক্ষ 6 লক্ষ টাকা নিয়ে কিনতেছে ভিসাটা, যেটা টোটালি মানে অবৈধ বলা যায়। এবং সেটা অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে দূতাবাসের কর্মকর্তারাও জানে না যে এই ভিসাগুলা বের হয়েছে। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে এরকম 3000 ভিসা একটা কোম্পানি বের করছে, দূতাবাসের মাধ্যমে স্টাম্পিং হওয়ার কথা বা যাচাই বাছাই হওয়ার কথা, কিন্তু তারা ঢাকা থেকে সরাসরি করাই নেওয়া হয়েছে। তো এই লোকটার তার বেতন হবে 350 রিয়াল, সে যাচ্ছে 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়া, সেটা তার উপরে বড় ধরনের একটা বোঝা হবে সামনে। এবং এটা তো নিশ্চয়ই 3 বছর বা 2 বছর একটা মেয়াদও থাকে। হ্যাঁ, 2 বছর একটা মেয়াদ থাকে। তো সে 2 বছর পরে যদি ওই কোম্পানি তাকে না রাখে, সেক্ষেত্রে তার তো ওইখানে হয়তো বা অন্য কোনো পথে যাইতে হবে, একদম অবৈধ হয়ে হ্যাঁ, না হয়তো বা সর্বশান্ত হয়ে দেশে ফিরতে হবে। এই কারণে আপনার বিশেষ করে আবার বলা হয় যে ফ্রি ভিসা, আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, সেটা হচ্ছে আপনার এই যে কাজ করতে হবে। নতুন যে সৌদি আরব মোটামুটি মধ্যপ্রাচ্যের নিয়মগুলো সব একই। যেরকম আপনার এখন নতুন নিয়ম অনুযায়ী একজন স্পন্সরের লোক যদি অন্য একটা কাজ কি আছে আপনার কাছে? হ্যাঁ, এখন যথেষ্ট চাহিদা আছে কাজের ক্ষেত্রে। যেমন এই শ্রমিকের অনেক চাহিদা, কাজের লোকের অনেক চাহিদা। এই মধ্যখানে আপনি জানেন যে জেনারেল অ্যামনেস্টির সময় অনেক লোক চলে আসছে দেশে। এখন বাংলাদেশিরা চায় কি তাদের নিজস্ব বাংলাদেশি লোক তার প্রতিষ্ঠানে কাজ দেওয়ার জন্য, কারণ তার উপর একটা বিশ্বাস থাকে, অন্য দেশে হইলে হয়তো বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ওই বাংলাদেশে যারা নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের মালিক পরিচালনা করতেছেন, তারা কিন্তু ওইভাবে লোক পাচ্ছে না, তাদের চাহিদা ফিল আপ করতে পারতেছে না। আর যদি ওইভাবে লোক নিতে হয়, তাহলে দেখা যায় যে একটা ফ্রি ভিসার নামে যেগুলো বলা হচ্ছে 12 লক্ষ 13 লক্ষ টাকা দিয়া ভিসাগুলো কিনতে হচ্ছে। এই জন্য সরকার তো মধ্যখানে ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে G2G, কিন্তু সেটাও সফল অনেকটা হইতে পারতেছে না, কারণ অনেক এজেন্সিগুলোর মধ্যেও একটু আছে যে এটা হয়ে গেলে তাদের ব্যবসাও বন্ধ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার, এবং যাতে অনেক শ্রমিকের চাহিদা আছে সৌদি আরবে, যদি কম খরচ যাইতে পারে তাহলে ভালো ওইখানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারবে এবং বাংলাদেশে অনেক রেমিটেন্স আসবে। জি, আমরা স্পেনে আবার আসি। মোহাম্মদ রিজভী আলম, আপনি কিছু বাংলাদেশের কমিউনিটি কিছু সমস্যার কথা বলতে চাচ্ছিলেন। জি, বাংলাদেশ কমিউনিটির যে সমস্যাগুলো রয়েছে, প্রথমত ওখানে আপনি জানেন যে ইউরোপে আসলে লিগ্যাল হওয়া খুবই কঠিন ব্যাপার। প্রথমে যেই যাক না কেন, যদি লিগ্যাল অবস্থায় থাকে তো প্রথমে তার 2-3 বছর খুবই কষ্টে কাটে। কিন্তু বলা হয় তুলনামূলকভাবে ইতালি এবং স্পেন এই দুইটা বেশি তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের কাছে সবচেয়ে পছন্দের দুটি দেশ, যে সহজে থাকা যায় বিরক্ত করা যায়। জি, ওখানে যে একটা সিস্টেম রয়েছে যে আররাইগো সোশিয়াল, ওইটা 3 বছর যদি কোনো বাঙালি কোনো অপরাধ না করে যদি কন্টিনিউ করে, তার থাকাটা কন্টিনিউ করে, এবং প্রতি 6 মাস অন্তর যদি তার ডকুমেন্টগুলো থাকে, এর পরবর্তীতে সে একটা কাজের কন্ট্রাক্ট ম্যানেজ করে এবং তার অন্যান্য ডকুমেন্ট জোগাড় করে সে জমা দিতে পারে, তখন সে লিগ্যাল হতে পারে। এই সুযোগটা রয়ে গেছে। আর স্প্যানিশ পুলিশ তখন আর অত বেশি প্রবলেম করে না। কিন্তু প্রবলেমটা হলো যে এই যে মাঝখানের যে 3টা বছর যারা ইলিগাল অবস্থায় থাকে, এদের অনেক কষ্ট করতে হয়, বৈধভাবে কাজ করার সুযোগ থাকে না। তাছাড়া অনেক অড জব করতে হয়। দেখা যায় যে বাংলাদেশ থেকে অনেক শিক্ষিত ছেলে যে তারা অড জব করতেছে, রাস্তায় ফেরি করতেছে। আসলে তো যে এখন স্পেন সরকার যে নিয়মটা করছে, যদি কোনো ব্যবসায়ী কোনো ইলিগাল লোক রাখে, শুধু ব্যবসায়ীর যে জরিমানা হবে তা না, ফাইন হবে তা না, যে কাজ করবে তারও জরিমানা হবে। এই জন্য যার কেউ থাকে না, যার কোনো সাপোর্ট থাকে না, স্পেনে বা ইউরোপের যে কোনো দেশে সাপোর্ট থাকে না,
তখন সে আসলে খুবই কষ্টদায়ক জীবনযাপন করে আর কি। তো এক্ষেত্রে বাংলাদেশে অ্যাম্বাসিরও কিছু করার থাকে না আসলে। দূতাবাসের অনেক সময় আমরা দোষারোপ করি, কিন্তু আসলে যে দেশে যে নিয়ম সেই আইন তো মেনে চলতেই হবে, তাই না? তো দূতাবাসেরও কোনো কিছু করার থাকে না। তো আমি এই কথাই বলবো যে ইলিগাল অবস্থায় না যেয়ে এই সময়টা পার না করে যে লিগালি যদি কেউ যেতে পারে, যেমন কাজের পারমিশন নিয়ে বা কোনো জব পারমিট নিয়ে যদি কেউ যেতে পারে তখন সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, অর্থাৎ অবৈধভাবে না যাওয়াটাকে আপনি আহ্বান জানাচ্ছেন। আর দ্বিতীয় যে কথাটা আমি বলছি যে কিছু দালাল রয়েছে যারা সমুদ্র পথে, বিশেষ করে বাই রোডে নিয়ে যাচ্ছে, এখান থেকে ইন্ডিয়া থেকে আফগানিস্তান, তারপরে ইরান হয়ে তুর্কি হয়ে গ্রিসে পাঠাচ্ছে, গ্রিস থেকে আবার অন্যভাবে পাঠায় দিচ্ছে, আবার মরক্কো থেকে সমুদ্র পথে আসতেছে, প্রতিমধ্যে অনেকজন মারাও যাচ্ছে, যে খুবই ভয়ঙ্কর। তো এই জিনিসগুলো স্পেন সরকার খুবই চেষ্টা করতেছে। পাশাপাশি আমি বলবো যে বাঙালি ভাইদেরকে বলবো যে আপনারা এই পথে যাবেন না। এটা আসলে এমন একটা পর্যায়ে চলে যায় যে সামনে সমুদ্র, পেছনে দালালরা গুলি করবে। তো এই পথে কেউ যেন না যায়, না বুঝে। অনেকে শোনে যে ইউরোপ মানেই টাকা, আসলে কিন্তু সেটা না। সেই দিনও চলে গেছে, এক সময় তো ছিল। জি তানভীর, আপনার কাছে আবার ফিরি যে সেখানে তো সিঙ্গাপুর, তো আপনি ব্যবসা বাণিজ্যের সাথে আছেন, নিশ্চয়ই আপনি আপনার অভিজ্ঞতা আছে যে সেখানে একটা বড় জনশক্তিও আছে আমাদের, যেখান থেকে প্রায় 1 লক্ষ আছে, প্রায় 1 লক্ষ টাকা। তো এই যে 1 লক্ষ শ্রমিকের জন্য মানে তাদের ব্যাপারে আপনাদের ভূমিকা কথা বলছিলেন, যে সেটা যদি এখানে সিঙ্গাপুরে মেইন যে জিনিসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো আমাদের দেশে যে শ্রমিকগুলি যাচ্ছে হয়তো ইংলিশ শিখতে পারছে 6 মাস বা 8 মাস, বাট এই আগের টাইমটা তারা খুব স্ট্রাগল করে। আর আমি যেহেতু আইটি রিলেটেড বিজনেসের সাথে জড়িত আছি, তো আমাদের কোম্পানির সিএসআর অ্যাক্টিভিটি হিসেবে আমরা বাংলাদেশের যে এম্বাসি আছে সেই এম্বাসি অনেক হেল্পফুল। আমি শুনলাম যে বিভিন্ন জায়গায় হেল্প করছে না, বাট আমি আমাদের বাংলাদেশ এম্বাসি দেখেছি খুবই হেল্পফুল সিঙ্গাপুরের, এবং তাদের সাথে কথা বলে, এবং মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার্স ইন সিঙ্গাপুর তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে আমরা একটা প্রজেক্ট করছি যেখানে বাংলাদেশি থাকছে সেই ডরমেটরিগুলিতে আমরা ফ্রি ওয়াইফাই জোন করে দিচ্ছি, যাতে তাদের লিভিং কস্টটা কিছুটা কমানো যায়। আমরা এটাকে নাম দিয়েছি যে ডিজিটাল লাইফ। সো এখানে তারা ফ্রি কথা বলতে পারছে, ফ্রি তারা ফেসবুক ইউজ করতে পারছে, তারপরে তারা আমাদের সিঙ্গাপুরে কিন্তু বাংলাদেশি কোনো চ্যানেল নেই। সো এই চ্যানেলগুলি তারা, এবং যে চ্যানেলগুলি আছে 2-1টা অনেক এক্সপেন্সিভ। সো আমরা টিভিটাও মোবাইলে ফ্রি করে দিচ্ছি যাতে এই চ্যানেলগুলি, বাংলাদেশি চ্যানেলগুলি দেখতে পারে, নিউজগুলি দেখতে পারে। সো আমরা এই লাইফ স্টাইলকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি। প্লাস যে জিনিসটা আমরা রিসেন্টলি হাতে নিয়েছি যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করছি, যেটার মধ্যে 100% ফ্রি, বাট ওদের রিকোয়ারমেন্ট একটাই হতে হবে যে সিঙ্গাপুরে তারা আসছে 3 মাস হয়নি, 3 মাসের উপরে হলে আমরা সেটা করবো না। যারা মাত্র এসছে তাদের আমরা বেসিক ল্যাঙ্গুয়েজের ট্রেনিংটা করে দেবো, এবং পুরোপুরি 100% ফ্রি। এবং এটা আমরা, যেহেতু আমি বাংলাদেশি ওনার, শুধু এটা বাংলাদেশের জন্যই ফার্স্টে চালু করেছি, পরে হয়তো অন্য দেশের জন্য চালু করবো। এমনি আপনার কাছে কি সাধারণভাবে কি মনে হচ্ছে যারা বাংলাদেশের ওয়ার্কাররা আছে সিঙ্গাপুরে, তাদের কর্মসংস্থান অবস্থাটা কি? কারণ একসময় রেসিশন ছিল, প্রচুর বেকার এবং রাস্তাঘাটে পড়ে থাকতেও দেখা গেছে, এমন পরিস্থিতিও ছিল সিঙ্গাপুরে। এখন পরিস্থিতিটার আসলে সিঙ্গাপুর ইটসেলফ ইজ এ ভেরি এক্সপেন্সিভ কান্ট্রি। মানে এখানে আমার 3 বেলা খেতে যতই খরচ কম করি, আমার বাংলা টাকায় 500 টাকা খরচ হয়ে যাচ্ছে। সো আমি $2000 বা $1500 যাই আর্ন করছি, আসলে লিভিং স্ট্যান্ডার্ড এত এক্সপেন্সিভ, সো এটার সাথে ম্যাচ করা যাচ্ছে না। মানে এটা মানে খুব বেশি সেভিং করতে পারছে তারা, আসলে খুব বেশি সেভিং করতে পারছে না। আর আরেকটা সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে, যেটা কিন্তু সিঙ্গাপুর এম্বাসি বাংলাদেশে এখন বিভিন্ন ট্রেনিং এজেন্সি মানে খুলেছে, যে একটা লোক যাচ্ছে প্লাম্বার হিসাবে, বাট তাকে আসলে রিক্রুটমেন্ট করা হয়েছে ইলেকট্রিশিয়ান হিসেবে। সো আনস্কিল লেবারটা যাচ্ছে, এবং আনস্কিল লেবারটা যখন গিয়ে দেখছে তার ইলেকট্রিশিয়ান কাজ করতে হবে। আর সিঙ্গাপুরে কিন্তু জব সুইচ করা যায় না, আপনার এই কোম্পানিতে গেলেন চাইলে একটা মুভ করতে পারবেন না, আপনি ক্যান্সেল করে ব্যাক করে আসতে হবে। সো এই 5-6 লাখ টাকা খরচ করে যাচ্ছে, যাওয়ার পরে যখন দেখতেছে আমি কাজ জানি প্লাম্বারের, আমি কাজ করতে হবে ইলেকট্রিশিয়ান, তখন তার ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তো ফ্রাস্ট্রেটেড শোষণের কারণে কিছু মানে ধরেন সেই ইলেকট্রিশিয়ান কাজ না জানলে তখন তার মানে সেই ফ্রাস্ট্রেশনের কারণে তার মানে
প্রভাবিটি ক্রিয়েট হচ্ছে এবং তারা মানে কিছুটা ফার্স্টেড হয়ে অনেকে মালয়েশিয়া পাড়ি দিচ্ছে যে এখানে পারছে না ইলিগেল ভাবে, তো আর অনেকে শেখার চেষ্টা করছে, বাট শেখা আসলে এত ইজি না। সো এই জন্য যেটা মনে করি যে এখানে যতগুলি ট্রেনিং ইনস্টিটিউট আছে, ট্রেনিং করে যেই কাজে এক্সপার্ট তার সেখানে যাওয়া। সিঙ্গাপুরের ভিত্তিক কিছু ট্রেনিং ইনস্টিটিউট আছে, হ্যাঁ বাংলাদেশে আছে, এবং সিঙ্গাপুর এম্বাসি অথরাইজ। সেগুলি আপনার কাছে মনে হয় যে যথার্থ মানে যদি এখানে একটু মনিটরিংটা স্ট্রং করা হয়, আমাদের এখানে নিশ্চয়ই ম্যান পাওয়ার মিনিস্ট্রি আছে, এবং তারা যদি একটু স্ট্রংলি মনিটর করে যে সার্টিফিকেটটা যে দিচ্ছে আসলে ট্রেনিং দিয়ে দিচ্ছে নাকি 1 লাখ টাকা নিয়ে দিয়ে দিচ্ছে সার্টিফিকেটটা, এটা যদি একটু মনিটর করা যায়। তো তারপরেও আমি যতটুকু দেখেছি যে সিঙ্গাপুরে যারা শিপিংয়ে যাচ্ছে এখান থেকে ট্রেনিং নিয়ে মোটামুটি তারা ভালোই আছে, মানে খারাপ নেই যারা শিপিং, কারণ শিপিংয়ে তার লাইফ স্টাইলের কারণে লাইফে খাওয়া দাওয়া থাকাটা যেহেতু খরচ হচ্ছে না, মোটামুটি ভালো আছে। আমরা একটু ছোট্ট করে একটু জানতে চাচ্ছি এই প্রসঙ্গেই আর কি, যে এই যে সবচেয়ে বেশি অদক্ষ শ্রমিক হচ্ছে আমাদের, এটা কি সত্য না অন্য দেশেরও আছে? না, অন্য দেশও আছে। আচ্ছা, নেপাল বা অন্য নেপাল ইন্ডিয়াতেও আছে। আচ্ছা না, হ্যাঁ, অদক্ষ শ্রমিক আছে। হ্যাঁ, এটা এমন কিছু না যে বাংলাদেশে প্রথমে যাই অদক্ষ, কিন্তু পরে তারা দক্ষ হয়ে ওঠে, আস্তে আস্তে দক্ষ, তাদের একটা চাহিদা পারে। নিশ্চয়ই সৌদি আরবে একই অবস্থা। আসলে বাংলাদেশিদের ক্ষেত্রে লাস্ট অগাস্ট মাসে আমি একটা মিটিং ছিল, সেটা হচ্ছে মালয়েশিয়ার ডেপুটি চিফ মিনিস্টারের সাথে। তো মিটিংটা ছিল টোটালি আলাদা আইসিটির ব্যাপারে, বাট যখন সে শুনলো আমি বাংলাদেশি তখন সে খুব ইন্টারেস্ট, কারণ সে আবার 8টা ইন্ডাস্ট্রির মালিক, ডেপুটি চিফ মিনিস্টার প্লাস 8টা ইন্ডাস্ট্রির মালিক। তো তখন সে বললো আমাদের দেশে মানে যত দেশ থেকে শ্রমিক আসুক বাংলাদেশি শ্রমিকের সব কোম্পানি প্রেফার করে, বিকজ তারা ল্যাঙ্গুয়েজ কোপ আপ করতে পারে, খুব দ্রুত কাজে হার্ড ওয়ার্কিং, মানে খুব ডিমান্ড আছে। আপনার কাছে আরও শুনবো, যেহেতু আপনি প্রতি মাসে আসেন, নিশ্চয়ই আবারও আপনি আসবেন। ধন্যবাদ তানভীর মিশুক, মোহাম্মদ রিজভী আলম, হাজি বারেক চৌধুরী এবং মোহাম্মদ আলামিন, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা নানান দেশের অতিথিদের কাছ থেকে নানা রকম অভিজ্ঞতার কথা শুনলাম, নিশ্চয়ই আগামীতেও শুনবো। আগামী সোমবারই আমরা আবারও এই অনুষ্ঠানে আপনাদেরকে সামনে হাজির হব নতুন অতিথিদেরকে নিয়ে। আমরা শেষ করার আগে প্রবাস থেকে পাঠানো কয়েকটি প্রতিবেদন দেখতে দেখতে আমরা বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। সৌদি আরব বাংলাদেশের সবচাইতে বড় শ্রম বাজার। জীবিকার তাগিদে সেখানে বিভিন্ন পেশায় কাজ করছেন অনেক বাংলাদেশি। ঈদ উদযাপন নিয়ে তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বহির্বিশ্বের সমস্ত প্রবাসীদেরকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশের জনগণ সুখে শান্তিতে আগামী ঈদ পালন করবে এবং প্রবাসীরাও ভালো থাকবে। আমি আমার পরিবার পরিজন নিয়ে মক্কাতে ঈদ করেছি, আলহামদুলিল্লাহ অনেক সুখে রাখছে আল্লাহ, এবং মক্কার পক্ষ থেকে প্রবাসী সবাইকে অভিনন্দন জানাই। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশের সকল জনগণের প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবার বাংলাদেশে এসে বাপ মা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ের সাথে ঈদ করা যে কত আনন্দের সেটা বলা বাহুল্য। সত্যি দেশে ঈদ করাটা অন্যরকম আনন্দের ব্যাপার। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী ও প্রবাসীর সকল ভাই বোনদের প্রতি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সৌদি আরব প্রবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, ও বাংলাদেশের মানুষ সকলে যেন ভালো থাকে, সুন্দর থাকে, এই কামনাই করছি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স প্রেরণকারী দেশ সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের পর এ দেশটিতেই সবচেয়ে বেশি বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। এদেশে বাংলাদেশি কর্মজীবীদের বেশিরভাগই স্বল্প আয়ের নির্মাণ শ্রমিক কিংবা দেশের সেবা সেক্টরে স্বল্প মজুরিতে কর্মরত। প্রবাসী জীবনে এসে আমরা কম বেতনে চাকরি করতে 3 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত দেশে যেতে পারতেছি না। তবুও মা বাবা ভাই বোনদের সকলকে মিস করতেছি, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মিস করতেছি। আমরা আবুধাবিতে প্রবাসী জীবনে সবাইকে নিয়ে ভালো ঈদ কাটালাম। বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা। এবার দেখতে পারছি না, অনেক খারাপ লাগছে। দেশবাসীকে আমি ঈদ মোবারক। আমরা বিভিন্ন জায়গা থেকে সবাই একসাথে জড়িত হয়েছি, মুসাফা থেকে, কেউ দুবাই থেকে, কেউ শারজা থেকে, এখানে এসে আমরা ঈদ পালন করতেছি। আবুধাবিতে আসলে অনেক মিস করছি দেশের সবাইকে।
ঈদ ও বিভিন্ন পালা পার্বণে প্রিয়জনদের কাছে এদের ছুটে যাওয়া সাধ্যের বাইরে। পরিবারের নিত্যদিনের ভরণ পোষণের সংস্থান করতেই যেখানে হিমশিম খাওয়া, সেখানে উৎসবে আনন্দে দেশে ছুটে যাবার বিমান ভাড়া কিংবা প্রিয়জনদের জন্য কেনাকাটার অর্থের সংস্থানের অভাবে দেশে যাওয়ার ইচ্ছে তাদের কাছে যেন এক সোনার হরিণ। চাকরির কারণে আমরা দেশে ঈদ করতে পারি না অনেকদিন ধরে। আমরা এখানে সবাই প্রবাসে এমন দিন যাপন করতেছি যার যার কষ্ট মনের মধ্যেই আছে, কেউ প্রকাশ করতে পারতেছে না। আবুধাবিতে আছি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বিভিন্ন জায়গাতে এসেছে, তাদেরকে নিয়ে আনন্দের সহিত ঈদ কাটাচ্ছে। বেতনের কারণে পাচ্ছি না পয়সা, এই জন্য যেতে পারছি। আমরা প্রবাসীতে যেভাবে মা বাবা এবং ফ্যামিলিকে মিস করি, আপনারা যারা বাংলাদেশের যে প্রান্তে থাকেন আমাদের মতন জন্য মিস না করেন, সবাই মা বাবা ভাই বোনকে নিয়ে একসাথে জন্য ঈদ করেন। ইউএইতে অবস্থানরত প্রায় 12 লক্ষ অনাবাসী বাংলাদেশের মধ্যে যারা ঈদে কিংবা পূজা পার্বণে দেশে যেতে পারেন না, তাদের অনেকেই সমবেত হন বাংলাদেশি অ্যাসেম্বলি পয়েন্টগুলোয়। ভাব বিনিময় করেন সমব্যথী প্রবাসী বন্ধু আত্মীয় পরিজনদের সাথে। তাদের উৎসবের দিনগুলো কাটে প্রিয়জনদের বিরহে, তবু তাদের মুখে থাকে মলিন হাসি। সামনের কোনো ঈদে ঘরে ফেরার স্বপ্ন বোনেন তারা। উৎসবে আনন্দে পালা পার্বণে এই সীমিত আয় প্রবাসীদের কাটে নিরানন্দের দিন। তারপরও তাদের কিছু স্বপ্ন থাকে, আর এই স্বপ্ন নিয়ে তারা বেঁচে থাকেন। জাহাঙ্গীর কবির বাপ্পি, বাংলা ভিশন, আবুধাবি। ওমানে প্রবাসী পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওমানের রিসাইল গার্ডেনে ঈদ পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী পরিষদের উপদেষ্টা ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন ওমান চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাপস বিশ্বাস ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম পারভেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন, হাজি সিদ্দিক, শফিকুল ইসলাম চৌধুরী, নুরুল আফসার। দিনব্যাপী অনুষ্ঠানে ওমানের মাস্কট ছাড়াও সোহার আল খাদরা, আল উকদা, মাবেলা, হামেরিয়া, ওয়াদি হাতাত, ওয়াদি আদি, হাল্লাত সাদ সহ বিভিন্ন অঞ্চল থেকে ওমান প্রবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় 500 প্রবাসী উপস্থিত ছিলেন। পুনর্মিলনী অনুষ্ঠানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা আসতে পেরে খুবই আনন্দিত। ওমানের রিসাইল গার্ডেনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে এসে আমাদের অনেক আনন্দ লাগতেছে। ঈদ মুবারক। দেশে এবং বিদেশে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। সবাই যেন ভালো থাকে এই প্রত্যাশা করি। প্রবাসী দ্বারাই এখানে যে সবাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের চট্টগ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মুবারক। এখানে আগত সকল প্রবাসীরা তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে আজকের এই দিনটি উপভোগ করেন। রিসেল গার্ডেন থেকে মাহবুব চৌধুরী, বাংলা ভিশন, ওমান। সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আল আইনে বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতি হাজী মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ মফিজুল ইসলামের সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার নুরুল আমিন, আলী আকবর, মোক্তার হোসেন, নিজাম ঢালি, শহীদুল ইসলাম, জসিম উদ্দিন রুমি, ডাক্তার আজিজুল্লাহ, ডাক্তার শরীফ খান, শেখ ইব্রাহিম, মোহাম্মদ সিদ্দিক খান, সোহেল খান, আব্দুল সাত্তার, মাওলানা মোহাম্মদ আলী, আব্দুল আহাদ, শহীদুল ইসলাম, ফরিদ ভান্ডারী, তাবু, গাজী, বিপ্লব, দিদার, ফিরোজ, হিরণ, মুক্তার, বাবুল হাকিম, ইসমাইল, রাসেল, ফিরোজ, রইজ উদ্দিন সহ আরও অনেকে। বক্তারা আগামীতে আরও জোরালো ভূমিকা রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আশ্বাস দেন। পরে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর বড় ছেলে শেখ রাশেদ বিন মোহাম্মদের মৃত্যু এবং সৌদি আরবের মক্কায় নিহত হাজিদের উদ্দেশ্যে শোক প্রকাশ ও তবরুদ বিতরণ সহ দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অতীতের সব ভুল ত্রুটি ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। এ সময় তিনি স্কুলকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের বিভিন্ন অভিযোগ অস্বীকার করেন তিনি। শেষ হওয়ার পরে যখন স্যার বের হয় তখন একটু দুষ্টামি করেন, ক্লাস চালান। আমাদের ক্লাসরুমে স্যার অধিক গরম। আমাদের স্কুলে তো একটা বিশাল পরিবর্তন এসেছে, যার ফলে এবং পরিবর্তনটা কোনো কিছু পরিবর্তন হলে সেটা কি হতে সময় লাগে। আমি বর্তমান অভিভাবকদেরকে অনুরোধ করব
যে আমাদের এই পরিকল্পনা বাংলাদেশ সরকারের সমন্বিত পরিকল্পনার অংশ এবং যা ক্লাসের পড়া ক্লাসেই করতে হবে এবং তাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিতে হবে যেন আমরা স্কুলকে একটা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারি এবং সবার সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব না। এই কারণে আমি বাংলাদেশ সরকারের সহযোগিতা চাই, দূতাবাসের সহযোগিতা চাই এবং সমগ্র অভিভাবকের সহযোগিতা চাই।